অবশেষে এসএ রেকর্ড বাতিল। কেননা এসএ রেকর্ডের মাধ্যমেই রেকর্ড সংক্রান্ত যতগুলো মামলা বাংলাদেশে উদ্ভব হয়েছে বা উৎপত্তি হয়েছে তার প্রত্যেকটি মামলায় কিন্তু এই এসএ রেকর্ড থেকে উৎপত্তি হয়েছে। যার কারণে বর্তমানে এসএ রেকর্ড অনুযায়ী কোনোভাবেই আপনি কিন্তু জমির মালিকানা আর ধরে রাখতে পারবেন না বা জমির মালিকানা দাবি করতে পারবেন না। তাহলে এসএ রেকর্ডে যারা মালিকানা লাভ করেছিল সেই সকল ব্যক্তিদের এখন কি হবে এবং এসএ রেকর্ড কী কারণে বাতিল হয়ে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা। সাধারণত আমরা জানি যে বাংলাদেশে রেকর্ড যে কার্যক্রম, এই রেকর্ড কার্যক্রম অনেক পূর্ব থেকে পরিচালিত হয়ে আসছে। তবে ব্রিটিশ সরকার 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল, সেই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার মাধ্যমে মূলত জমিদারদেরকে পুরোপুরি বা সম্পূর্ণভাবে জমির মালিকানা প্রদান করা হয় এবং জমিদারের অধীনস্থ প্রজা যারা বা রায়ত যাদেরকে বলা হতো তাদেরকে জমিটা ভোগ দখল বা চাষাবাদ করার অধিকার প্রদান করা হয়। এক কথায় চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদেরকে জমির মালিকানা প্রদান করা হয়। এই যে জমিদারদেরকে জমির মালিকানা প্রদান করা হয়, জমিদারদের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করে সরকারের রেকর্ড বইতে অন্তর্ভুক্ত করে রাখার জন্য সরকারের পক্ষ থেকে 1888 সালে বাংলাদেশে একযোগে প্রত্যেকটা জেলাতে, তৎকালীন যে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট এই দুইটা জেলা বাদ রেখে বাংলাদেশের সকল জেলাগুলোতে পর্যায়ক্রমে পোলাট টু পোলাট উপস্থিত হয়ে সরেজমিনে একেবারে পোলাট টু পোলাট এবং মৌজা ভিত্তিক বা প্রত্যেকটা দাগে দাগে উপস্থিত হয়ে এই যে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় সেই রেকর্ডটির নামই ছিল সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে। এবং এই রেকর্ডটির উদ্দেশ্য ছিল জমির পুরোপুরি মালিকানা জমিদারদেরকে প্রদান করা। এবং এক্ষেত্রে রেকর্ডে তাই করা হয়েছিল, অর্থাৎ যে খতিয়ান প্রস্তুত করা হয় সিএস রেকর্ডের সময় সেই খতিয়ানটা ছিল 2 পৃষ্ঠা বিশিষ্ট। খতিয়ানের প্রথম পৃষ্ঠায় জমিদারদের নাম অন্তর্ভুক্ত করে জমির মালিকানা 16 আনা তাদেরকে প্রদান করা হয় এবং খতিয়ানের অপর পৃষ্ঠাতে জমিদারের অধীনস্থ প্রজা হিসেবে যারা জমিটা ভোগ দখল করবে, চাষাবাদ করবে বা জমিটা দেখাশোনা করবে, এক কথায় যারা জমিদারকে খাজনা প্রদান করবে তাদের নাম অন্তর্ভুক্ত করে খতিয়ানের অপর পৃষ্ঠে খতিয়ানের আরেকটা পৃষ্ঠা সেখানে তৈরি করা হয়। তো এইভাবে মূলত সিএস রেকর্ডটিতে যে খতিয়ান তৈরি করা হয় সেই খতিয়ানটা ছিল 2 পৃষ্ঠা বিশিষ্ট। তো এইভাবে সিএস রেকর্ডে ব্রিটিশ সরকারের প্ল্যান অনুযায়ী জমিদারদেরকে জমির মালিকানা একবারে রেকর্ডভুক্ত মালিক হিসেবে তাদেরকে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। আর এটা করা হয়েছিল জমিদার এবং জমিদারের অধীনস্থ প্রজা যারা আছে তাদের মধ্যকার লেনদেনের প্রমাণস্বরূপ যে তারা কবুলিয়ত দলিল ও পাট্টা দলিল যারা গ্রহণ করেছিল, অর্থাৎ জমিদার যাদেরকে কবুলিয়ত দলিল প্রদান করেছিল এবং যে সমস্ত প্রজারা জমিদারকে আবার পাট্টা দলিল দিয়েছিল, এই কবুলিয়ত ও পাট্টা দলিলের মাধ্যমে যাদের সাথে জমিদারদের জমি লেনদেন হয়েছিল, অর্থাৎ জমি চাষাবাদ করার জন্য জমিদার যাদেরকে লিজ দিয়েছিল, বর্গা দিয়েছিল বা অনুমতি প্রদান করেছিল, তাদেরকে রায়ত হিসেবে এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়। তো এভাবে এক প্রকার সঠিক পদ্ধতি অনুসরণ করে তৎকালীন ব্রিটিশরা যে নিয়মে জমিদারদেরকে জমির মালিকানা প্রদান করেছিল এবং যে নিয়মে জমিদার অধীনস্থ প্রজাদেরকে জমি ভোগ দখল করার অধিকার দিয়েছিল, ঠিক সেম নিয়মটা মেনটেন করে ওনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই সিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে ব্রিটিশ সরকার যখন বিতাড়িত হয়ে গেল 1947 সালে, যখন ব্রিটিশ থেকে মুক্ত হয়ে ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় হলো এবং আমরা বাংলাদেশ পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ পাকিস্তানের একটা অঙ্গরাজ্যে পরিণত হলো। ঠিক তেমনইভাবে পাকিস্তান সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম দেখল যে এই দেশে জুলুমের মতন চেপে বসে রয়েছে, অর্থাৎ এই জমিদারি প্রথা। তাহলে জমিদারি প্রথাটা সম্পূর্ণভাবে পাকিস্তান সরকার একবারে নিষিদ্ধ করে দিল এবং বাতিল করে দিল এবং 1949 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন নাম করে নতুন একটা আইন ওনারা পাশ করে এবং সেই আইন অনুযায়ী জমিদারি প্রথাটাকে একেবারে রহিতকরণ করে দেওয়া হয়। এবং এক্ষেত্রে পাকিস্তান সরকার 1956 সালে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, তৎকালীন পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলাও এটার অন্তর্ভুক্ত করে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একযোগে সকল মালিকদের নাম অন্তর্ভুক্ত করে একটি রেকর্ড কার্যক্রম পরিচালনা করেন। এবং এক্ষেত্রে শুধু জমিদার বলে নয়, জমিদারের অধীনস্থ প্রজা হিসেবে যে রায়তগুলো ছিল যারা সিএস রেকর্ডে মালিকানা পেয়েছিল, আবার রায়ত যারা ছিল, অর্থাৎ রায়তদের কাছ থেকে যারা আবার জমির মালিকানা পেয়েছিল, রায়তের অধীনস্থ রায়ত যেটা কোরফা রায়ত বলা হয়তো, তাদের নাম অর্থাৎ সকলের নাম অন্তর্ভুক্ত করে জমিদারি প্রথা বিলীন করে দিয়ে
সেখানে প্রত্যেকটা প্রজাদের নাম অন্তর্ভুক্ত করে জমির মালিকানা তাদেরকে প্রদান করার উদ্দেশ্যে এসএ রেকর্ড বা স্টেট অ্যাকুইজিশন সার্ভে তৎকালীন পাকিস্তান সরকার পরিচালনা করে। এই স্টেট অ্যাকুইজিশন সার্ভেতে সর্বোচ্চ জমির পরিমাণ একজন ব্যক্তির নামে 100 বিঘা পর্যন্ত নির্ধারণ করা হয়। অর্থাৎ 100 বিঘার উপরে কোনো ব্যক্তি একক মালিকানার ভিত্তিতে জমির মালিকানা লাভ করতে পারবে না। তখন সিএস রেকর্ডে যারা মালিকানা পেয়েছিল ঠিক তারাই আবার বা তাদের পরবর্তী ওয়ারিশেরাই বা উত্তরাধিকারীরাই এসএ রেকর্ডে আবার মালিকানা পাওয়ার কথা ছিল। কিন্তু এখানেই যত সমস্যা, অনেক সময় দেখা গিয়েছে যে সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড পর্যন্ত মাঝখানে একটা বিস্তর একটা ব্যবধান ছিল। অর্থাৎ বাংলাদেশে যেখানে 1888 সালে সিএস রেকর্ড করা হয়েছিল, পরবর্তীতে সেখানে যখন আবার 1956 সালে রেকর্ড আসে তখন মাঝখানে কিন্তু কেটে গিয়েছে 56 আর 12, অর্থাৎ 68 বছর পার হয়ে গিয়েছে। এর ভিতরে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু জমি হাত বদল হয়ে গিয়েছে, অনেকেই জমি বিক্রয় করে দিয়েছে, বা আবার সিএস রেকর্ডে যারা মূল মালিক ছিল তারা মারা গিয়েছে, তাদের পরবর্তী ওয়ারিশদের নাম আবার রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়ার কথা এসে রেকর্ডে। কিন্তু এই ক্ষেত্রে মূলত যত সমস্যা, কেননা তৎকালীন মানুষ জমি জমার প্রতি এতটা গুরুত্ব আরোপ করেনি এবং তিনারা জায়গা জমি নিয়ে এতটা সচেতন ছিল না এবং তারা বিশ্বাসপ্রবণ ছিল। এবং এক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের পারিবারিক ভিতরে বা পরিবারের ভিতরে একজন ব্যক্তি যদি একটু সচেতন ছিল, একটু শিক্ষিত ছিল এবং তিনি যদি দুর্নীতিপরায়ণ ব্যক্তি হয়ে থাকে, তাহলে দেখা গিয়েছে যে ওই দুর্নীতিবাজ ব্যক্তি তার অন্যান্য ভাইদের বা অন্যান্য বোনদেরকে ফাঁকি দিয়ে বা তাদের সরলতার সুযোগ নিয়ে এসে রেকর্ডে নিজের নামে বেশি করে জমি রেকর্ড করে নিয়েছে। এমনও হয়েছে যে অনেক ব্যক্তি আছে যারা ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেছে, হয়তো তিনি জমিটা ক্রয় করেছে 1 বিঘা, কিন্তু রেকর্ডের সময় দেখা গিয়েছে যে তিনি 3 বিঘা জমি বা তারও বেশি জমি রেকর্ড করে নিয়েছে। আর এগুলো শুধুমাত্র তিনারা সংগঠিত করতে পেরেছিল বা তিনারা এ ধরনের ফল্টের আশ্রয় নিয়ে বা তিনারা এ ধরনের রং ওয়ে ব্যবহার করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তারা অবৈধভাবে অনেক জমি নিজেদের নামে রেকর্ড করে নেয়। আবার এমন ঘটনাও সংঘটিত হয়েছে যে অনেক ব্যক্তি আছে তারা বিশ্বাস করে কারো কাছে দলিল দিয়েছে জমির, যে আমাদের এই জমিগুলো আমাদের নামে রেকর্ড করার ব্যবস্থা করে দেন। সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক মেম্বার আছে, অনেক চেয়ারম্যান আছে বা এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল বা অনেক প্রতিপত্তিশালী ব্যক্তি ছিল ওই সময়, তারা বা জোর জবরদখলকারী বা পেশি শক্তি প্রয়োগকারী, সে সমস্ত ব্যক্তিরা তারা এ ধরনের সাধারণ মানুষদেরকে, এ ধরনের সরল মানুষদেরকে বঞ্চিত করে ঠকিয়ে তাদের জমি তারা নিজেদের নামে এসে রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিয়েছে বা এসে রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে দিয়েছে। এভাবে অনেক ব্যক্তি অনেকভাবে অনেক কৌশল অবলম্বন করে এসে রেকর্ডে ভুলভাবে জমির মালিকানা লাভ করেছে এবং অনেক অনেক পরিমাণ জমির মালিকানা তারা লাভ করেছে এবং প্রকৃত মালিক যারা তাদেরকে ঠকানো হয়েছে। তো পরবর্তীতে যখন পাকিস্তান সরকার বিতাড়িত হয়ে গেল এবং বাংলাদেশ সরকার যখন ক্ষমতায় আসলো, তখন বাংলাদেশ সরকার যখন আবার নতুন করে একটা সংশোধিত জরিপ হিসেবে আরএস জরিপ বা রেভিনিউ জরিপ যেটা আবার শুরু করলো, তখনই মূলত এই ধরনের ভুলগুলো ধরা পড়লো। কেননা পাকিস্তান সরকার তড়িঘড়ি করে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছিল বলেই এসএ রেকর্ডে ভুল হয়েছিল এবং এসএ রেকর্ডটা ছিল ব্যাপক আকারে ভুল এবং ইনকমপ্লিট একটি রেকর্ড, যার কারণে এসএ রেকর্ডটিকে অসম্পূর্ণ রেকর্ড বলা হয়। এবং বাংলাদেশ সরকার ক্ষমতায় আসার পর বা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের রাষ্ট্র তৈরি হওয়ার পর যখন স্বাধীন বাংলাদেশে নতুন করে আবার রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হলো, সেই সময়ে বাংলাদেশের সচেতন মানুষ তারা যখন এটা উপলব্ধি করতে পারল যে সিএস রেকর্ডে যারা মালিক ছিল তাদেরকে আবার এসএ রেকর্ডে মালিকানা দেওয়ার কথা ছিল বা তাদেরই মালিকানা পাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে তারা জমি বিক্রয়ও করেনি, জমি তারা কারোর সাথে এওয়াজ বদলও করেনি, বিনিময়ও করেনি, এরপরও তারা বা তাদের পরবর্তী ওয়ারিশেরা এসে রেকর্ডে মালিকানা পায়নি অন্য আরেকজন ব্যক্তি যাদের মালিকানা সঠিক কোনো প্রমাণ নেই, যাদের মালিকানা সঠিক কোনো ডকুমেন্টস নেই, তারাই আবার এসে রেকর্ডে মালিকানা পেয়েছে বা মালিকানা লাভ করেছে। এবং এটা জানার পরে জমির প্রকৃত মালিক যারা, তাদের ভিতরে বা তারা যারা জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ যারা পরবর্তীতে মালিকানা পাওয়ার কথা ছিল, তাদের মধ্যে সচেতন যারা ছিল তারা এই রেকর্ড সংশোধনের জন্য কোর্টের দ্বারস্থ হয়, এমনকি তারা কোর্টে মামলা করে। কিন্তু ওই সময়ের কথা কিন্তু এখন যেভাবে আমরা কল্পনা করি তখনকার সিচুয়েশন কিন্তু এতটা সহজ ছিল না, যেহেতু 1956 থেকে 62 সাল পর্যন্ত ওই রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় 7 বছর, এবং 62 পরবর্তী যে সময়টা বাংলাদেশে গিয়েছে সেই সময়টা বাংলাদেশ কিন্তু অস্থিতিশীলতার ভিত্তিতে পার হয়েছে। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সকল দিক থেকে বাংলাদেশ তখন অস্থিতিশীল একটি রাষ্ট্র ছিল, যার কারণে ওই সময় যাদের রেকর্ডে ভুল হয়েছে এবং ভুল যারা বুঝতে পেরেছে তারাও কিন্তু ওই সময় কোনো ধরনের মামলা করার জন্য উদ্যোগ গ্রহণ করেনি। যখন নতুনভাবে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্রটা পেল, তখনই তারা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এসএ রেকর্ডে যে ভুল সেটা সংশোধনের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে।
কিন্তু মাঝখানে বেশ কিছু বছর গ্যাপ হয়ে যাওয়ার কারণে অনেক ব্যক্তি আছে যাদেরকে এভাবে চোখে আঙুল দিয়ে যাদেরকে ঠকানো হয়েছে বা এক প্রকার যাদেরকে সরাসরি ঠকানো হয়েছে, তারা সঠিকভাবে জানার পরও মালিকানা সঠিক ডকুমেন্টস তাদের কাছে থাকার পরও তারা কিন্তু স্বাধীন বাংলাদেশ পেলেও তারা কোর্টের দ্বারস্থ হয়নি এবং তারা কোনো ধরনের মামলায় যায়নি। কারণ তারা মনে করেছে যে হয়তো তারা এই জমি আর কোনোভাবেই ফেরত পাবে না। কিন্তু যারা একটু আশাবাদী ছিল, যারা মামলা করেছিল, তারা কিন্তু এসএ রেকর্ডের যে ভুল, সেই এসএ রেকর্ডের ভুল সংশোধন করে বর্তমানে এই এত বছর পর, অর্থাৎ প্রায় 70-80 বছর পর পার হয়ে গিয়েছে, এরপরও কিন্তু তারা মামলায় জয়লাভ করে তারা তাদের পূর্বের বা পূর্বসূরিদের যে জমি, সেই জমি তারা ফিরিয়ে পেয়ে নতুনভাবে তারা ওই জমির মালিকানা লাভ করতে পারছে। এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু আরও বেশি জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে যে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বা জমি জমা সম্পর্কিত বিষয়ে যে সমস্যাগুলো পূর্ব থেকে চলে আসে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বর্তমানে দায়িত্বশীল যে জজ বা বিচারক যারা রয়েছে তাদের প্রতিও সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা যে আপনারা যত দ্রুত সম্ভব সঠিক মালিককে চিহ্নিত করার মাধ্যমে সঠিক মালিকের কাছে জমি হস্তান্তর করার ব্যবস্থা করেন। যেহেতু এসএ রেকর্ডটা ছিল একটা ভুলে ভরা রেকর্ড, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য সঠিকভাবে হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এসএ রেকর্ডে ভুল মালিকদের নামে অন্তর্ভুক্ত হয়েছে এবং যার কারণে পরবর্তীতে সিএস রেকর্ডের মালিক যারা প্রকৃত মালিক, বৈধ মালিক, যারা ভ্যালিড অনার বা যারা প্রকৃত মালিক, তারা অবৈধ মালিকদের বিরুদ্ধে তাদের জমি রেকর্ড থেকে কারেকশন করে বা রেকর্ড সংশোধন করে তাদের মালিকানা ফিরে পাওয়ার জন্য যে প্রসেসগুলো বা সে যে সত্যের মামলা সেটা তারা পরিচালনা করছে এবং এতদিন পর্যন্ত যারা মামলা পরিচালনা করতে পেরেছে, এই বর্তমান সময়ে এসেও তারা কিন্তু তাদের জমির মালিকানা তারা ফিরে পাচ্ছে এবং তাদের জমি বেদখল হয়ে যাওয়া জমি তারা কিন্তু দখল পুনরুদ্ধার করতে পারছে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এসএ রেকর্ডটা কিন্তু পুরোপুরি অকার্যকর একটি রেকর্ড বলা হচ্ছে এবং এসএ রেকর্ড থেকে কিন্তু বাংলাদেশে সকল প্রকার মামলা মোকদ্দমার উৎপত্তি ঘটেছে, যার কারণে এসএ রেকর্ডটিকে একটি অকার্যকর রেকর্ড হিসেবে সাব্যস্ত করে বা বিবেচনায় নিয়ে এসএ রেকর্ড পরবর্তী যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে আমলে নেওয়া হচ্ছে এবং এসএ রেকর্ডের সময় সত্যি এ ধরনের ভুল তাদের সাথে হয়েছে কিনা এটা যদি তারা যথাযথ প্রমাণ সাপেক্ষ যদি তারা উপস্থাপন করতে পারছে, তাহলে এই বর্তমান সময়ে তারা তাদের জমি পূর্ব 70-80 বছর পূর্বে হারিয়ে যাওয়া জমি বা 50-60 বছর আগেও যাদের জমি হারিয়ে গিয়েছে বা রেকর্ডের সময় যারা তাদেরকে ঠকিয়ে নিজেরা অন্যায়মূলকভাবে নিজেদের নামে সেই জমি রেকর্ড করে নিয়েছে, তাদের কাছ থেকে ওই জমি তারা উদ্ধার করে নিতে পারছে। আপনাদের সাথে অর্থাৎ এই ভিডিওটি দেখার পর এমন কোনো ভিউয়ার যদি এরকম থেকে থাকেন যে আপনাদের সাথে এই ধরনের অন্যায় হয়েছে, আপনাদের সিএস রেকর্ড থেকে জমির মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে, কিন্তু আপনাদের পূর্বসূরীরা জমিটা বিক্রয় করেনি, কিন্তু আপনাদের জমি আর একজন ব্যক্তি অন্যায়মূলকভাবে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এবং সে ওই জমি দখল করে ভোগ দখল করছে, এমন যদি হয়ে থাকে তাহলে আপনাদের মালিকানা সকল ডকুমেন্টসগুলো, পেপারসগুলো যদি সংগ্রহে থাকে, সেইগুলো আপনারা কিন্তু চাইলে কোর্টের সামনে উপস্থাপন করার মাধ্যমে, আপনারা একটা মামলা দায়ের করার মাধ্যমে আপনাদের যেহেতু ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপনাদের রয়েছে এবং আপনারাই প্রকৃত মালিক, এক্ষেত্রে আপনারা কিন্তু কিছুদিন মামলা পরিচালনা করতে পারলে আপনারা আপনাদের জমি ফিরে পাবেন। এবং এক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বিধিমালাটাও প্রকাশ করা হয়েছে এবং এই বিধিমালার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জমির মালিকানা সঠিক ডকুমেন্ট যাদের, জমির মালিকানাও থাকবে তাদের।